আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ওয়া- অন্য একটি আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে এই লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের প্রোগ্রামগুলো দেখার জন্য আপনারা অধীর আগ্রহে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে জাতিসংঘের বড় চাপ, অনিশ্চয়তায় শেখ হাসিনার ফাঁসির রায়। শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে বিশ্ব পরিমণ্ডল কিভাবে ঘুরে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডল কিভাবে শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে মাত্র 2 বছরের মধ্যে চলে এলো। আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসছি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে তাকে চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে। জাতিসংঘ কেন বাংলাদেশ সরকারকে তথ্য ও সাক্ষীদের নাম দিতে সরাসরি অস্বীকার করলো? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার এক বিরাট আইনি ফাঁদে জড়িয়ে পড়লো? বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ানো এই স্পর্শকাতর বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বিচারাঙ্গনে এক নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো এখন মারাত্মক আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সূচনা গতকাল বৃহস্পতিবার একটি বিশেষ শুনানির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এক চাঞ্চল্যকর তথ্যে জানান, বাংলাদেশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত কোনো সাক্ষীর পরিচয় বাংলাদেশকে দিতে রাজি হয়নি। দেখুন, এই যে বিচার প্রক্রিয়ার ভিত্তি দাঁড় করিয়েছিল তথাকথিত জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুলের নেতৃত্বে, যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটা ছিল সেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল, সেটি যে ভুয়া রিপোর্ট ছিল, সেটি যে ফরমাইশি রিপোর্ট ছিল, আজকে আরেকবার সেটি বেরিয়ে আসছে। জাতিসংঘ তো আসলে নামগুলো দিতে পারবে না, ধরে ধরে 1400 মানুষকে হত্যার নাম দিতে পারবে না। 834 জনের নাম পূরণ করতে পারে না। ইউনূস যে 834 জন দিয়েছিল, 834 জনের যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই 834 জনই পূরণ করে দিতে পারবে না। এবং যে কজন মানুষ মারা গেছে তারা ইউনূসের ষড়যন্ত্রে, ইউনূস এবং জামাত জঙ্গিরা মানুষগুলোকে মেরেছে। তাদের সঠিক পরিচয় হয়তো অল্প কিছু দিতে পারবে, 834 নয়, অল্প, তারাই যাদেরকে হত্যা করেছে তাদের। কাজেই পুরো বিষয়টা এখন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জাতিসংঘ যে এখান থেকে ঘুরে গেল এবং এই ফাঁসি বা এই রায় বা যে কোনো সাজা যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আসছে রে ভাই, আসছে। আমরা জানি 2024 সালের জুলাই অগাস্টে তথাকথিত ছাত্র জনতার আন্দোলন দমন, গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, সেটিও তথাকথিত, এবং মরণাস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বাহ, কি কথা! শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিচ্ছেন, আপনি জঙ্গি। আপনাকে প্রোটেস্ট করছে, আপনাকে ঠেকিয়ে দিচ্ছে সরকার, সরকারি বাহিনী, সেই সরকারকে আপনি অভিযুক্ত করছেন। এই কথাগুলো আমরা হাজার হাজার বার বলবো। ইতিমধ্যে আমরা গত 2 বছরে শত শত বার, হাজার বার বলেছি। হাজার হাজার বার যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আমরা বলেই যাব যে রাষ্ট্র জঙ্গিদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে চেয়েছে, ঠেকিয়ে দিতে চেয়েছে, সেই রাষ্ট্রকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তথাকথিত এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি বিশেষ প্রতিনিধি দল
বাংলাদেশে পাঠিয়েছিল। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের একাধিক জেলায় সরেজমিনে গিয়ে এই হিংসাত্মক ঘটনার তদন্ত পরিচালনা করে। জাতিসংঘের সেই দলটি গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলিয়ে মোট 230 জন বেসামরিক নাগরিক ও 36 জন সরকারি কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করে। মোট 266 জনের এই জবানবন্দি ও নিরপেক্ষ সাক্ষ্যের উপর ভিত্তি করেই মানবাধিকার কাউন্সিল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছিল, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে সেই সময়ের আওয়ামী লীগ সরকার চরম দমন পীড়ন ও মরণাস্ত্র ব্যবহার করেছে। ফরমায়েশি রিপোর্টে উল্লেখ করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। জাতিসংঘ এই প্রশ্নের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে, যার কারণে আজকে আর প্রকাশ্যে আনতে চাইছে না। কিন্তু এই আইনি প্রক্রিয়ার মূল নিয়ম হলো আসামির পক্ষে ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হলে ট্রাইব্যুনালে তদন্তকারী প্রতিবেদনের সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হয়। প্রসিকিউশন পক্ষ জাতিসংঘ মানবাধিকার কমিশনে এই আন্তর্জাতিক রিপোর্টকে প্রধান অস্ত্র বা প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার করতে চেয়েছিল। সেই সময়ের তাজুলের যে ঢাকঢোল পিটানো আপনারা দেখেছেন। তবে বিপত্তি বাধে তখনই যখন ট্রাইব্যুনাল থেকে তাদের কাছে সাক্ষীদের নাম ও পরিচয় চাওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের বিরোধী। তাই বাংলাদেশে যতদিন সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকবে, ততদিন তারা এমন কোনো সহযোগিতা করবে না যার ফলে কারো মৃত্যুদণ্ড হতে পারে। ফলে জাতিসংঘের সংগৃহীত সাক্ষীদের নাম প্রকাশ করতে বা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একই ধরনের একাধিক গুরুতর মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে। কিন্তু আইনি বিশ্লেষকরা মনে করছেন, পূর্ববর্তী মামলাগুলোতেও যেহেতু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনকে প্রাথমিক সত্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক নিরপেক্ষতা এবং সাক্ষীদের জেরা না করতে পারার আইনি দুর্বলতার সুযোগ নেবেন আসামি পক্ষের আইনজীবীরা। জাতিসংঘের মতো বিশ্বস্ত সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে বিচার কাজ এগোলেও যদি জাতিসংঘের নীতিগত কারণে সাক্ষীদের নাম গোপন থাকে, তবে পুরো বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক আইনি গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্ব দরবারে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক মোড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যেখানে স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিচারের মাধ্যমে বিচারিক হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সেখানে ট্রাইব্যুনাল কিভাবে বিচারিক ভারসাম্য রক্ষা করবে তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তথাকথিত জুলাই বিপ্লবের তথাকথিত শহীদ পরিবার ও আন্দোলনকারীদের তীব্র দাবি শেখ হাসিনা সহ দোষীদের কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা। অন্যদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিগত শর্ত হলো মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে তথ্য দেওয়া যাবে না। এর ফলে বর্তমান বিএনপি সরকার উভয়মুখী চাপে পড়েছে। জাতিসংঘের প্রমাণ ব্যবহার করতে না পারলে ট্রাইব্যুনালের রায়ের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা চরম সংকটে পড়বে, ইতিমধ্যে পড়ে গেছে। আবার মৃত্যুদণ্ডের বিধান বাদ দিতে গেলে দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে জঙ্গি রাজনীতিতে তৈরি হতে পারে এক তীব্র ক্ষোভ। সব মিলিয়ে জাতিসংঘের এই অবস্থান শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে এক বড় আইনি বেড়াজালে বন্দী করে ফেলল। বাংলাদেশ সরকার কি এখন তাদের আইনে সংশোধন এনে মৃত্যুদণ্ডের বিধান শিথিল করবে, নাকি জাতিসংঘের এই প্রমাণ ছাড়াই বিকল্প আইনি পথে হেঁটে বিচার পরিচালনা করবে? এটাই এখন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় এই মুহূর্তে। অপেক্ষা করি। আজকে আমার এই প্রোগ্রামটির যে আয়োজন, সেখানে অতিথি ছিলেন আমাদের শেখ ফরিদ ভাই। আপনারা সকলেই চিনেন আমাদের শেখ ফরিদ সাহেবকে। তবে শেখ ফরিদ ভাই গুরুতর অসুস্থ,
হ্যাঁ, আপনারা অনেকে হয়তো দেখছেন যে ওনার ফেসবুকে উনি মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ একটা দুইটা স্ট্যাটাস দিচ্ছেন। আবার আসলে ওনার অবস্থা যেটা জানতে পারলাম কথা বলে, যে উনি কথা বলার মতো শক্তি নেই। গত সপ্তাহ আপনার আমাদের লাইভেই লাস্ট লাইভ ছিল ওটা ওনার। এরপর থেকেই উনি পুরোপুরি বিছানায় শোয়া। মাঝে মধ্যে ২-১ টা স্ট্যাটাস হয়তো দিচ্ছেন। এরপরেও কিন্তু কথা বলতে পারছেন না। গলার সে সাউন্ড নেই, উঠে বসতে পারছেন না। চরম অসুস্থতার কারণে, শারীরিক সক্ষমতার কারণে উনি একটু রেস্টে আছেন। তো যার কারণে আমরাও আর ওনাকে জোর করিনি আজকে। আমরাও চেয়েছি যে থাক, উনি যেহেতু অসুস্থ উনি থাক। তো উনি নেই, কিন্তু লাইভ লিঙ্কটা তো তৈরি করা হয়েছে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে ফরিদ ভাইকে দেখবেন বা ফরিদ ভাইয়ের কথা শুনবেন। আমরা নেক্সট উইকে ফরিদ ভাইকে আনবো, যদি আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। আপনারা সকলে ফরিদ ভাইয়ের জন্য দোয়া করেন এবং খুব বেশি বেশি দোয়া করেন, কারণ আমাদের এই যুদ্ধে শেখ ফরিদ ভাইকে আমাদের প্রয়োজন। আমাদের প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম আছে, কালকে আছে, পরশুদিন আছে, একেক দিন একেকজন অতিথি আছে। আর এর ভিতরে আগামী ২-১ দিনের ভিতরেও যদি উনি যদি সুস্থ হয়ে আসেন, যেকোনো দিন আমরা ৪-৫ ঘন্টার অর্ডারে প্রোগ্রাম করব। তো আমরা আসলে আজকে ফরিদ ভাইয়ের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম সেটা হচ্ছে শেখ হাসিনার ভাষণ, বাংলাদেশের রাজনীতির নতুন মোড়। কাহিনীটা কি? শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা কেন ৫ই আগস্টকে বেছে নিলেন? এই ৫ই আগস্টে কিন্তু উনার সরকারের পতন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল একটা সন্ত্রাসী কায়দায়। সেই ২ বছর পরে সেই ৫ই আগস্ট কেন? জিও পলিটিক্স যারা খেয়াল করেন বা আমাদের আশপাশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো যারা একটু দেখেন, তারা একটা জিনিস দেখেন যে এখানে কিছু কিছু খেলা আমি জাস্ট মিলাইতে চেষ্টা করছি। পছন্দ হওয়া না হওয়া, বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণরূপে আপনাদের ব্যক্তিগত বিষয়। সেখানে আসলে কারো কোনো কিছু করার নেই। তো সেখানে হচ্ছে যে দেখেন, অনেক বছর আগে ৫ই আগস্ট, ৫ই আগস্টে কি হয়েছিল? এই ৫ই আগস্টে আপনার কাশ্মীর যেটা ভারতের কাছে আছে, সেই কাশ্মীরের যে আপনার একটা আইন ছিল, আ 370 বা কিছু একটা, সেইটা উঠাই নিল গভর্নমেন্ট। এবং সেটা উঠাই নেওয়ার সাথে সাথে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিশাল একটা প্রেশারে পড়েছিল ৫ই আগস্ট। এরপর ২০২৪ এর ৫ই আগস্ট দেখেন, পাকিস্তান, এই জঙ্গি পাকিস্তান, টার্কি এবং ইউএস মিলে বাংলাদেশে একটা দখল নিল। একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে জঙ্গি কায়দায় দেশ দখল নিল। ঠিক সেম এই ৫ই আগস্টে এবার জননেত্রী শেখ হাসিনার ভাষণ। কিছু কি মিলাইতে পারেন? প্রচুর কথাবার্তা হইছে, লোকজন অনেক বলছে যে কেন বাংলাদেশেরই বঙ্গু বিএনপি জামাত এরা শেখ হাসিনাকে এই করবে সেই করবে, ভাষণ চালাইলে মামলা হবে, মোকদ্দমা হবে, এই করবে, ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে, তারেক ভাইয়া যাবে না, এগুলো বলছে। ভারত সরকার বলছে দেখেন এফসিসি এটা আমাদের কোনো নিয়ন্ত্রিত না, এটা পুরাটাই ফরেন করসপন্ডেন্স, ফরেস ফরেন করসপন্ডেন্স ক্লাব, এটার উপর তো সরকারের নিয়ন্ত্রণ নাই। যেমন ওই যে ডিএইচএস এ সেনাবাহিনীর বাড়িঘর, যেখানে ওই যে ওনারা সেনারা ২০২৪-এ ইয়েগুলো করলো, মিটিং গুলো করলো, স্নাইপার রেডি করলো, নিজেরা স্নাইপার নিয়ে যাইয়া মিছিল মিটিং এ গোলাগুলি করলো। ঠিক সেরকম উনিও বলছে যে এবার ফরেন করসপন্ডেন্স ক্লাব, এটা তো ভারত সরকারের কিছু না, ওরা একটা প্রোগ্রাম করছে, এটা তো আমরা বাধা দিতে পারি না। এরপরে নেত্রীর সে ভাষণ সারা বিশ্বের সমস্ত পত্রিকায় আসলো। সারা বিশ্ব থেকে ৩,৫০০ সাংবাদিক দিল্লিতে গিয়েছিলেন, ৩০৫ জন ঢুকতে পেরেছিলেন, বাকিরা বাইরে স্ক্রিনে দেখেছেন। বিভিন্ন প্রশ্ন ওনাকে আবার ইমেল করে পাঠানো হয়েছে, সেই প্রশ্নের জবাব হয়তো উনি আস্তে আস্তে দিচ্ছেন। আর যারা ওখানে প্রশ্ন করতে সক্ষম হয়েছে তাদের প্রশ্ন অনেকেরই জবাব পেয়েছেন। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে যা হচ্ছে আপনারা তা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এরা একেকবার একেক স্ট্যান্ড বাজি নিচ্ছে। ওইদিকে জ্বালানি মন্ত্রী তাড়াতাড়ি আবার ভারতের হাত পায়ে ধরছে যে বেশি করে মোটা মোটা পাইপলাইন, যখন আরো ২০টা বসায় আমাদের ডিজেল দেন, আমরা তো মইরা যাইতেছি না খায়। এদিকে আজকে আবার আপনার চিফ প্রস্টিটিউটর কি বললো, সরি প্রস্টিটিউট না, প্রসিকিউটর না, ও বেটা কি বললো? ওই বেটা বললো যে শেখ হাসিনা দেশে যদি ফিরে আসে তাহলে উনি আইনের পথে হাঁটবেন বলে মনে হয়। কেন? ও বেটার কি মনে হয়েছে যে শেখ হাসিনা গুন্ডামির পথে হাঁটবেন? ওকে তোদের মতো গুন্ডা। আর একটা জিনিস সবচেয়ে মজার বিষয় আপনি খেয়াল করেন, শেখ হাসিনার ভাষণ চালানো যাবে না। কেন? শেখ হাসিনা
দণ্ডপ্রাপ্ত তথাকথিত এই আইসিটিতে দণ্ডপ্রাপ্ত সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত আসামি। তারেক জিয়া তো নর্মাল কোর্টের দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, হের ভাষণ চালাইছে না, হের ভাষণ পত্রিকাতে আসছে না, আসছে তখন তো উনি ভাষণ দিচ্ছে, তখন তো বাংলাদেশ সরকার বলে নাই যে লন্ডনে থেকে তারেক জিয়া সার্বভৌমত্বের উপর আঘাত করছে। আজকে কেন বলতে হবে? একই তো কথা, তো একই না। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে দণ্ড দিয়েছেন, জাতিসংঘের যে রিপোর্টের অধীনে এইটাকে দিয়ে দণ্ড দিয়েছেন, সেই জাতিসংঘের সেই রিপোর্টের 70 থেকে 80 পাতার ভেতরেই বেশ কিছু লেখা আছে যে ওনারা যেগুলা পাইছেন বা যা পাইছেন সেটা সবটা একতরফা, সরকার যা দিয়েছে অনেকের সাথে কথা বলতে পারেননি। সুতরাং এই অংশ 70 থেকে 80 পাতার মধ্যে ওখানে লেখা আছে যাদের পুরো রিপোর্টটাকে নির্ভুলভাবে যাচাই করা যায়নি, নির্ভুলভাবে এই কথাগুলো লেখা আছে। এবং এখন দেখেন আবার জাতিসংঘ কি পল্টি নিবে, কারণ জাতিসংঘে একটা কথা আছে যে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি দেওয়া যাবে না জাতিসংঘ বলতেছে। সেইখানে একজন আপনি সত্যরুদ্ধ মহিলাকে আপনি ফাঁসি দিবেন, ফাঁসিতে ঝুলাইবেন, এটা তো জাতিসংঘ মানবে না। এখন জাতিসংঘ আস্তে আস্তে পিস্টান দিচ্ছে। এদিকে আমেরিকান যে স্বার্থ সেগুলো আমেরিকা জানোয়ার নিচে, কিন্তু এই মুহূর্তে জিও পলিটিক্সের খেলায় চায়না আর ভারত আবার কাছাকাছি চলে আসছে। রাশিয়া তো আছেই আগের থেকে। এখন চায়না ভারতের কথা একটাই যে ভাই চায়না, ভাই রাশিয়া, আমরা মারামারি করব, কোপাকুপি করব, ধরাধরি করব, কিন্তু আমরা এই জায়গায় আমেরিকাকে ঢুকতে দিব না। কারণ আমেরিকা ঢুকলে কি হয় তাহা সারা পৃথিবী জানে। কারণ আমেরিকা যেই অঞ্চলে ঢুকেছে সেই অঞ্চলে অশান্তি পুরোটাই হয়েছে। এখন আমেরিকা এখানে ঢুকলে যেমন ভারতেরও অশান্তি হতে পারে, চায়নাতেও অশান্তি হবে, কারণ চায়নাতেও কমিউনিজম চলতে, আমেরিকা তো কমিউনিজম ভাঙতে চায় না, এবং চায়না বিশাল শক্তি, এটারে ভাঙতে না পারলে তো অসুবিধা। সুতরাং এরা দুজন এখন মোটামুটি কাছাকাছি চলে আসছে যে না এখানে এমন কিছু একটা করে দিতে হবে যাতে আমেরিকা না আসুক, আমরা মরবো এখানে, দরকার ফাইট করে মরে যাবো তারপর। সুতরাং এখন রয়ের কি খেলা চলছে, চাইনিজ বাহিনীর কি খেলা চলছে, এবং সাথে আপনার রাশিয়ার কি খেলা চলছে, খেলাগুলো দেখতে থাকে, মনোযোগ দিয়ে খেলা দেখুন। ডিসেম্বরে নেত্রী বলেছেন আসবেন, প্রেস কনফারেন্সে বলেছেন ফাঁসি হলে ফাঁসি হবে, আমি আমার দেশের মানুষের কাছে যাব, কারণ আমার দেশের মানুষ কষ্টে আছে, আমার দেশের মানুষ দুঃখে আছে, সেই জন্যই নেত্রী আসবেন। এবং নেত্রী যে আসবেন এটা 100% গ্যারান্টেড, এইটা নিয়ে কারো কোনো কথা শোনার দরকার নেই, কারো কোনো কথার দরকার নেই। তবে একটা জিনিস কি জানেন, আমাদের মধ্যে ঐক্যটা এখন খুব বেশি দরকার। আমি ঐক্য বলতে যেটা বুঝাই, দেখেন আপনার বাবার সম্পত্তি আছে কয়েক বিঘা, আপনার 5 ভাই বোনে এই সম্পত্তি কে বেশি পাবেন কে কম পাবেন এইটা নিয়ে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু আপনার বাবা যখন রাস্তায় বের হয় তখন যদি কেউ একজন আপনার বাবা গায়ে হাত তোলে, 5 ভাই বোন কিন্তু সব এক হয়ে যাবে ওই বেটারে মারবে। কেন? কারণ এটা আপনার বাবা, ঠিক আছে না? কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আছে এই সম্পদ নিয়ে, সম্পদটা নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব আছে। সেইখানে এক ভাই বোন একজন আরেকজনের পাইলে গুলি করে দেন অবস্থা, কিন্তু বাপের গায়ে হাত দেওয়ার সাথে কিন্তু সব এক। ঠিক আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের সবকিছুর আবর্তেই হচ্ছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, যার কারণে যখন যেদিকে যায় পৃথিবী ঘুরে সেই দিকেই আলো হয়। সুতরাং আমাদের সমস্ত আলো হচ্ছে যে শেখ হাসিনাকে ঘিরে। বাংলাদেশের উন্নয়ন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সবকিছু শেখ হাসিনার হাতে। আমরা যতজন যেভাবেই আছে আমরা সবাই শেখ হাসিনার আবর্তেই ঘুরছি, শেখ হাসিনার চতুর্দিকে আমরা ঘুরছি। আমরা যদি আমাদের নেত্রীকে আনতে না পারি দেশে, নেত্রীকে যদি আবার প্রতিষ্ঠিত করতে না পারি, তাইলে আমাদের এই রাজনীতির তো কোনো ইয়ে নেই। সুতরাং দ্বিধা বিভেদ ঝগড়া মারামারি কাটাকাটি সব ভুইলা গিয়া যে যেখানে আছেন এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে যে নেত্রীকে ফিরিয়ে আনতে হবে, এর জন্য প্রয়োজন আমরা জীবন দিব, তারপর নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই কথাটার উপরে যদি ঠিক থাকেন সমস্ত বিভেদ ভুলে যান। কোন নেতা চোর ছিলেন, কোন নেতা চুরি করছেন, কার পোলা চোর ছিল, কার পোলা ডাকাত ছিল, কে কোটি টাকা কামাইছে, কে কিছু কামায়নি, এগুলো আপাতত অল্প কিছুদিনের জন্য ভুলে নেত্রীকে দেশে আনেন। নেত্রীকে দেশে আনা মানেই পরদিন উনি ক্ষমতায় বসে যাবেন না চেয়ারে। নেত্রীকে দেশে আনেন, দেশে এনে উনি যখন আসবেন সমস্ত আপনাদের যত কমিটি যত যাই কিছু আছে সবকিছুর একটা ফয়সালা করতে পারবেন।
বোল্ডলি তখন বলতে পারবেন, আওয়াজ তুলতে পারবেন। কারণ নেত্রী দেশে আসার সাথে সাথে এই চামচিকা, চামার, মুচি, কামার এগুলো সব ঢুকবে। তখন এদেরকে প্রয়োজন দিগম্বর করেন, একটা একটা দিগম্বর করেন, এমন করেন যে এগুলো যাতে মুখ দেখাইতে না পারে। কিন্তু এই মুহূর্তে না, এই মুহূর্তে সবার একটা ঐক্য দরকার, সবাইকে দরকার, সবাইকে দরকার। আগে নেত্রীকে দেশে ফিরিয়ে আনেন। আমি শুধু এইটা বলবো যে এই মুহূর্তে ঐক্যের দরকার, এখন বিভেদের দরকার নয়, ঐক্য করেন, নেত্রীকে ফিরিয়ে আনেন। এটাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ। এবং আবারও বলছি যে শেখ ফরিদ ভাই খুবই অসুস্থ, সকলে দোয়া করেন যাতে শেখ ফরিদ ভাই খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন আপনারা সকলে।